আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ কিংবা বিদেশ সবার সুস্বাস্থ্য কামনায় নতুন আরও একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা রাখছি বরাবরের মতোই আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সেই ভালো লাগা থেকে অনুরোধ করব, প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনারা ভিডিও দেখেন ঠিকই, কেন জানি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চান না। যদি ভিডিও ভালো লাগে তাহলে অনুরোধ থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই কাজগুলো করে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, সেই সাথে অনেক অনেক ভালোবাসা। আজকে আপনাদের সাথে আমার সংসারের কোনো কাজকর্ম শেয়ার করব না। সবাই মিলে একটু বাইরে চলে এসেছি। মাঝে মধ্যে বাসায় বসে থাকতে থাকতে এত বেশি বিরক্ত লাগে, একটু বাইরে বের হলে মনটাও ফ্রেশ হয়। আর দেশের যে অবস্থা, মানে কুয়েতের যে অবস্থা, বাসা থেকে তো বের হওয়া যায় না। বের হওয়া যায় না তার মানে এটা না যে মানুষ কাজ করছে না। যখন যার দরকার প্রয়োজনে তখন তো ওই কাজগুলো করতে হচ্ছে। বসে থাকলে তো আর বিদেশের বাড়িতে চলবে না। আল্লাহর নাম নিয়ে বের হলাম। আর আজকে আমরা এসেছি গ্র্যান্ড এভিনিউ মার্কেটে। এখানে হয়তো কিছুটা ঘোরাঘুরি করলে মনটাও পাতলা হবে, ভালো লাগবে। গাড়ি নিয়ে আসলে একটাই সমস্যা, গাড়ি পার্কিং পেতে অনেক বেশি সময় লাগে। এই দেশে এত পরিমাণে গাড়ি, সবার কাছে একটা একটা করে গাড়ি থাকে। আর কিছু থাকুক বা না থাকুক, সবার একটা যাতায়াতের জন্য গাড়ি থাকবেই। তারপর আমরা পার্কিং করে ভিতরে প্রবেশ করলাম। আর প্রথমেই আমরা প্রবেশ করেছি হাউস হোল্ডের যে জিনিসপত্র সাজানো আছে সেখানে। এখানে যাওয়ার পর তো সত্যি কথা মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। আমাদের মতো যারা সংসারী মেয়ে আছেন, সংসার সাজাতে গোছাতে পছন্দ করেন, তারা আসলে জায়গাগুলো দেখলে চোখ জুড়িয়ে যাবে। ড্রয়িং রুম, ডাইনিং রুম, বেডরুম, কিচেন সাজাতে গেলে একটা বাসাতে যা যা প্রয়োজনীয় দরকার সব কিছু দিয়ে এক একটা জায়গা সাজিয়ে রেখেছে, কোনো কিছুর কমতি নেই। আর পুরোটা সেট কিনতে কত টাকা লাগবে, মানে একটা বাসার মধ্যে রুম সাজাতে গেলে কত টাকা লাগবে, সেগুলো ওনারা ফিক্সড করে রেখেছে। এটা হচ্ছে আইকিয়া ব্র্যান্ডের। আইকিয়া ব্র্যান্ড কিন্তু খুব বড় একটা ব্র্যান্ড। আর দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। এগুলো হচ্ছে অনেক বড় লোকদের জন্য, যারা কুয়েতে আছে, টাকা পয়সার অভাব নেই। এক একটা ড্রয়িং রুম দেখলাম 2000 দিনার উপরে, কোনোটা 500, কোনোটা 700, কোনোটা 1000, 1500। মানে যে এসব জিনিসপত্র লাগানো আছে তার উপরে দামটা ডিপেন্ড করে। দেখতে ভালো লেগেছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের এখনো এতটা সাধ্য হয়নি যে আমরা এভাবে ঘরগুলো সাজাতে পারবো। চেষ্টা করে যাচ্ছি, আল্লাহ সাথ দিয়েছে যেহেতু, ইনশাল্লাহ কোনো একদিন পূরণ হবে। আমার খুব ইচ্ছে আমার নিজের ঘরটাকে আমি এরকম সুন্দর করে সাজাবো। বিশেষ করে রান্নাঘর। রান্নাঘর আমার এত বেশি পছন্দের একটা জায়গা। ইচ্ছে করে মনের মতো সুন্দর করে ক্যাবিনেট দিয়ে রান্নাঘর সাজাই। আর এই যে রান্নাঘরগুলো দেখুন, দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যাবে। এত সুন্দর গুছানো একটা রান্নাঘর। আমার কাছে বিশেষ করে রান্নাঘরগুলো বেশি ভালো লেগেছে। সাদা ক্যাবিনেট দিয়ে সাজানো রান্নাঘরের চাইতে আমার কাছে মনে হয় যে কাঠ কালার দিয়ে সাজানো রান্নাঘরে বেশি ভালো লাগে, ফুটে ওঠে। আমার কাছে কিন্তু এই রান্নাঘরটা বেশি ভালো লেগেছে। তারপর এই পাশটাতে আসলাম, এখানে দেখলাম বাচ্চাদের রুমগুলো কত সুন্দর করে সাজানো। আয়শা মনে তো বিছানার উপরে উঠে লাফালাফি শুরু করে দিয়েছে। ওর একটা পিঙ্ক কালারের রুম পছন্দ হয়েছে, সে এটার জন্য পাগল হয়ে গেছে। সে বারবার বলতেছে, বাবা আমি এই পিঙ্ক কালারের রুমটা নিব। ওকেও সান্ত্বনা দিলাম যে ইনশাল্লাহ তোমাকে একটা পিঙ্ক কালারের রুম করে দিব। এই রুমটাই কিন্তু ওর পছন্দ হয়েছে। বিশেষ করে ওকে জোর করে এখান থেকে বের করেছি। ওর কথা হলো এই রুম নিয়ে বাসায় ফিরবে। মেয়ে আমার যেখানে যায় সেখানে পিঙ্ক কালারের জন্য পাগল হয়ে যায়। আর মেয়ে বাচ্চারা কিন্তু বিশেষ করে একটু রুমগুলো গুছিয়ে দিলে, পিঙ্ক কালার দিয়ে সাজিয়ে দিলে দেখতে ভালো লাগে। ইনশাল্লাহ মাথায় আছে মেয়ের জন্য সুন্দর করে একটা পিঙ্ক কালার রুম বানিয়ে দিব। আপনাদের ভাইয়া বলতেছে এত বড় মার্কেট তুমি 3 দিনে ঘুরে শেষ করতে পারবে না। তো 1-1.5 ঘন্টার মতো ছিলাম, যতটুকু পেরেছি ঘোরাঘুরি করে তারপর বাসায় ফিরে এসেছি। সত্যি অনেক বড় একটা মার্কেট। যতটুকু হেঁটেছি, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। তারপর দোকানের জন্য কিছু কেনাকাটা করেছে, আমরা আবার ফিরে এসেছি বাসায়। আজকে কিন্তু আমার হাজবেন্ডের দোকানটা আপনাদের সাথে একটু শেয়ার করব, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই ভিডিওটা কিছুদিন আগের করা, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম এই ভিডিওটার সাথে এটাও শেয়ার করে দিই। অনেকেই দেখতে চেয়েছিলেন আমার হাজবেন্ডের দোকানটা দেখতে কেমন, সেই জন্য শেয়ার করছি। ওই যে দোকানটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমার হাজবেন্ডের দোকান। বাইরের অংশটা একটু দেখাচ্ছি। তার পাশের বিল্ডিংটাই হচ্ছে আমরা থাকি। আর অনেকে জিজ্ঞেস করেছিলেন আমরা কোথায় উঠেছি বা কুয়েতে কোথায় থাকি। অনেক আপুরা আছেন কুয়েতে থাকেন।
আমরা ফরনিয়াতে থাকি। যারা কুয়েতে থাকেন তারা তো অবশ্যই চিনবেন, এটা এয়ারপোর্টের পাশেই। এয়ারপোর্ট থেকে মনে হয় 5-7 মিনিটের রাস্তা। যখন এয়ারপোর্টে হামলাগুলো হয় তখন আমরা বেশি অনুভব করি। বিশেষ করে এয়ারপোর্টের মধ্যে বেশি হামলা হচ্ছে তেলের যে খনিগুলো সেগুলোর মধ্যে। দোকানে ঢোকার আগে একটা কফির মেশিন রাখা আছে, যেটা 100 পয়সা দিলে মানুষ কফি খেতে পারে। এটার মধ্যে টাকা ঢোকালেই হয়। 100 পয়সা বাংলাদেশি টাকায় যেটাকে 40 টাকা বলে, মানে 40 টাকা ঢোকালে 1 কাপ কফি খেতে পারে। তারপর হচ্ছে এই ক্যাশের জায়গাটা, মানে মেন ডোর দিয়ে ঢোকার পরে হচ্ছে ক্যাশের জায়গা। এখানে কিছু খাবার দিয়ে আর ফল ফ্রুট দিয়ে সাজানো আছে। আয়েশা কিন্তু আয়েশার বাবার সাথে দাঁড়িয়ে আছে। যুদ্ধের কারণে ফ্লাইট বন্ধ হওয়াতে খাবারগুলো অ্যাভেলেবেল আসতে পারে না, যেমন ফল ফ্রুট সবজি সব খাবারই সংকট দেখা দিয়েছে। আর জিনিসপত্রের দামও বেড়ে যাচ্ছে, সামনে কি হবে আমরা জানি না। আমার হাজব্যান্ডের দোকানে ফিলিপিনি আইটেমটাই বেশি পাওয়া যায়, ফিলিপিনি কাস্টমার বেশি। তার পাশাপাশি ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি সব দেশের জিনিসপত্রই পাওয়া যায়। বাংলাদেশের অনেক ব্র্যান্ডের জিনিস দেখি দোকানে আছে, সেটা দেখলে অনেক ভালো লাগে যে আমার নিজের দেশের অনেক জিনিস এখানে আছে। এক একটা সেকশনের জন্য এক একটা জায়গা। এই পাশটাতে সবজিগুলো সুন্দর করে সাজানো আছে, কাস্টমার দেখে দেখে বাজার করে নিতে পারে। বাঁধাকপিগুলো দেখুন সুন্দর করে স্লাইস করে রাখা আছে, যার যতটুক দরকার ততটুকুই নিয়ে নেয়। এত সুন্দর করে জিনিসপত্র গোছানো থাকে। বেগুন দেখুন র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখেছে। আর এতটুকু ঢেঁড়স, আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতেছি মানুষ এতটুক ঢেঁড়স নিয়ে কী রান্না করে। আমরা তো বাংলাদেশে ভাজি করলেও এমন 3-4 গুণ ঢেঁড়স ভাজি করি, বা রান্না করতে গেলেও তরকারি রান্না করতে গেলেও এর চেয়ে বেশি লাগে। এতটুকুই কি হবে? তো আপনাদের ভাইয়া বলতেছে যে এখানে একজন মানুষের জন্য বা 2 জন মানুষের জন্য এতটুকুই যথেষ্ট। আমাকে মনে হয় বলেছিল ঢেঁড়সের কেজি সম্ভবত 800। অনেক আগে দামটা বলেছিল, আমি এই মুহূর্তে ভুলে গেছি, আন্দাজ করে বললাম। তার মধ্যেও আমি যতটুকু জানি ঢেঁড়সের আর কাঁচামরিচের দামগুলো একটু বেশি। আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া খুব সুন্দর করে পিস করে রেখেছে। আর এখানে অনেক ধরনের শাক পাওয়া যায়। একটা ব্যাগ থেকে দেখলাম কাস্টমারকে ছোট একটা পাতার পুটলি বের করে দিয়েছে। তো ওটা আমি জিজ্ঞেস করলাম এটা কি পাতা, বলে যে এটা সজনে পাতা। সজনে পাতা নাকি দাম বেশি। দেখুন বাংলাদেশে সজনে পাতা কেউ খায় না, গাছের মধ্যে কত পাতা থাকে, আর এখানে সজনে পাতার এত বেশি দাম। আমি বলতেছি আগে জানলে বাংলাদেশ থেকে সজনে পাতা নিয়ে আসতাম। সত্যি কথা বলতে আমি বাংলাদেশকে অনেক বেশি মিস করছি, কারণ বাংলাদেশে এখন আম, জাম, কাঁঠাল, তরমুজ এই ফলের সিজন। আমি তো আম আর তরমুজ অনেক পছন্দ করি। এই দেশের ফ্লাইটগুলো বন্ধ হওয়াতে জিনিসপত্র এভাবে আসতেছে না, আর জিনিসপত্রের দাম বেশি। আমকে তো অনেক বেশি মিস করছি। বাংলাদেশে থাকলে এই মুহূর্তে কত আম খেতাম। সবজি যে জায়গাটাতে রেখেছে তার নিচের অংশে পেঁয়াজ, আদা, রসুন, আলু, শুটকি এগুলো রেখেছে। মজার কথা হলো শুটকিরও এক্সপায়ার ডেট আছে, চাউলেরও আছে। আর মানুষ কিন্তু এখানে পানি কিনে খায়, আমরাও কিন্তু পানি কিনে খাই। আসার পর থেকে কিনা পানি খাচ্ছি, মানে মিনারেল পানি খাচ্ছি। যখন থেকে যুদ্ধ চালু হয়েছে খাবারের সংকট যদি দেখা দেয়, সেই জন্য অনেক কাস্টমারকে দেখি 8-10 কার্টুন একসাথে পানি নিয়ে যায়, নিয়ে স্টক করে রাখে। এটাই হচ্ছে আমার হাজবেন্ডের দোকান, যেটার উপরে আমরা ডিপেন্ড করে চলি, মানে আমার হাজবেন্ডের বিজনেস। সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে সবসময় সুস্থ রাখেন। সে সুস্থ থাকলে আমরা ভালো থাকবো। আল্লাহ যাতে তাকে হালাল উপার্জন করার তৌফিক দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। আর সবাই অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার বিয়ের পরপর দেখেছি দোকানে বেচা কেনা অনেক ভালো ছিল, এখন আশেপাশে অনেক বড় বড় মার্কেট হয়েছে, সেই জন্য ব্যবসা বাণিজ্য এখন তেমন একটা ভালো না, বা বেচা কেন আগের চাইতে কম। আমার হাজবেন্ড সহ দোকানে কাজ করে হচ্ছে 4 জন। সে যখনই সময় পায় নিজের দোকানকে সময় দেওয়ার চেষ্টা করে। যেখানে দেখবেন মালিকরা পরিশ্রম করে, সে ব্যবসা বাণিজ্য বা কাজ সেগুলোর মধ্যে আলাদা একটা বরকত থাকে। নিজের কাজ আসলে নিজে করতে পারলেই ভালো, আমি যেটা সব সময় বলি। দোকান কিন্তু 24 ঘন্টায় খোলা থাকে, এক একজন এক এক টাইমে ডিউটি করে। কারোর 12 ঘন্টা, কারোর 10 ঘন্টা। ডিউটি শেষ হলে আরেকজন আসে, মানে টাইম চেঞ্জ করে করে। আরেকটা কথা হচ্ছে এই দোকান থেকে হোম ডেলিভারি দেওয়া হয়, কাস্টমারের জন্য সুবিধা। আসলে কাস্টমার ধরার জন্য এই নিয়মটা করা। এতে করে কি হয়, কাস্টমার বাসা থেকে ফোন করে দেয়, আর যারা দোকানে কর্মচারী আছে তারা নিয়ে মাল দিয়ে আসে। এই দোকানটা কাছ থেকে দেখার খুব ইচ্ছে ছিল, যে আমার হাজবেন্ড কোথায় কাজ করে, কোথায় তার বিজনেস, দোকানটা দেখতে কেমন। আলহামদুলিল্লাহ নিজের চোখে দেখতে পারছি। অনেকটা সময় এখানে বসে থাকি, রাতের বেলা যখন কোনো কাজ না থাকে তখন মাঝে মধ্যে এখানে এসে সময় দেই, বা নিজেরও সময়টা কাটে।
এই দোকানের পাশাপাশি আমার হাসব্যান্ডের আবার অন্য একটা কাজের অংশ আছে, যেখানে কোম্পানির কাজে নিজে নিয়োজিত আছে। যেমন কন্টাক্টে কাজ রাখে, লোকজন দিয়ে কাজগুলো করায়। আপনাদের মধ্যে অনেকেই আছেন আমার সাথে যোগাযোগ করতে চান আপনাদের পার্সোনাল কিছু সমস্যার জন্য। আমার কোনো এক ভিডিওতে হয়তো আমার পেজ লিংক দেওয়া আছে, সেখানে আপনারা মেসেজ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমার দ্বারা যদি আপনাদের কারো কোনো সাহায্য হয় আমি সেটা করার চেষ্টা করব। আসলে যুদ্ধ এমন একটা পরিস্থিতির মধ্যে আছে, সবারই ব্যবসা বাণিজ্য অনেকটাই খারাপ। মানুষের কাছে যদি টাকা পয়সা না থাকে, মানুষ কি কেনাকাটা করবে বা মানুষ কি খাবে কি পরবে, সেগুলো নিয়ে কিন্তু সবাই অনেক বেশি চিন্তিত। আর যারা এদেশে আটকা পড়ে আছেন, দেশে যেতে পারছেন না, বা দেশে যারা আটকা পড়ে আছেন কুয়েতে আসতে পারছেন না, সেটাও কিন্তু অনেক বেশি চিন্তার বিষয়। আতঙ্কিত না হয়ে পরিবার থেকে অবশ্যই প্রবাসীদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, সাহস দেওয়ার চেষ্টা করবেন। আপনার মরণ যেখানে আছে সেখানেই হবে। শুধু যার যার জায়গা থেকে সবাই সবার জন্য দোয়া করবেন। কথা বলতে বলতে দোকানের অনেক কিছু দেখিয়ে ফেলেছি। এই পাশটাতে চলে এসেছি। এখানে হচ্ছে কসমেটিক্সগুলো সুন্দর করে সাজানো আছে, সব কিছুই আছে। মাঝে মধ্যে দেখেন আপনাদের ভাইয়া বাসায় যখন যায় অনেক কিছু নিয়ে যায়, দোকান থেকে কিছু নিয়ে যায়, আবার কিছু মার্কেট থেকে কেনাকাটা করে নিয়ে যায়। বিশ্বাস করেন, মার্কেটগুলোতে যখন যাই কসমেটিক্সগুলোর দাম দেখে আমি অবাক হয়ে যাই, অনেক কম দামে পাওয়া যায়। আমাদের দেশে যেতে যে খরচটা হয় সেটা তো আর এখানে নেই। যে কসমেটিক্স বাংলাদেশে আমরা কিনি, এই দেশে অর্ধেক দামেই কেনা যায়। এখন আপনাদের কিছু ফ্রোজেন আইটেম দেখাই। দোকানে মনে হয় 13-14টার মতো ফ্রিজ আছে। সবকিছু ফ্রিজের মধ্যে রাখতে হয়, আর গরম বেশি হওয়াতে ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যায়। সবজি থেকে শুরু করে ফল ফ্রুট। ফ্রিজে কিন্তু কত ধরনের মাছই আছে, কিন্তু আমার এই ধরনের মাছ খেতে একদমই ভালো লাগে না, কেমন জানে রুচি নেয় না। এই যে মাছগুলো দেখছেন, এগুলো কিন্তু বাজা মাছ। দুনিয়া কত সহজ হয়ে গেছে, বাজা মাছ পর্যন্ত বিক্রি করে। তাছাড়া মাটন কিমা, চিকেন কিমা, তারপর চিকেন সুন্দর করে প্রসেস করে প্যাকেট করে রাখা চিকেন, কিন্তু এগুলোই খাওয়া হচ্ছে। বাংলাদেশে থেকে যেমন পাকিস্তানি মুরগিগুলো নিয়ে আসতাম, তো পাকিস্তানি পাতলা মুরগিটা মনে হয় পাওয়া যায় না। এই যে ফ্রোজেন আইটেম দেখছেন, তাছাড়া ভেজিটেবল, ফ্রুটস বা অন্যান্য যে মালগুলো দেখছেন, সবগুলো কিন্তু কোম্পানি দেখলাম সকাল থেকে লাইন ধরে এক এক কোম্পানি এক এক সময় দিয়ে যায়। আবার অনেক সময় কোম্পানিগুলোতে না থাকলে বিভিন্ন মার্কেট থেকে কালেক্ট করা হয়। দোকানে যে মাল আছে তার বাইরেও কিন্তু একটা স্টোর রুম আছে। দোকানের পাশে একটা স্টোর রুম আছে যেখানে মাল স্টক করে রাখা হয়। প্রতিদিন তো কাস্টমার থাকে, যখন দোকানের মাল শেষ হয়ে যায় তখন আবার স্টোর থেকে এনে দোকান সুন্দর করে সাজানো হয়। আশেপাশে এমন অনেক মানুষের দোকান আছে, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি। এই দেশে দেখলাম সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত থাকে বেশি। সবাই অনেক পরিশ্রম করে, কারো কোনো আলসামি নেই, নিজের কাজ নিজে করতেই সবাই পছন্দ করে। আমার হাসব্যান্ডের দোকান মোটামুটি ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট লাগে, অনেক ধৈর্য লাগে, অনেক পরিশ্রম হয়। 15-16 মিনিটের একটা ভিডিওতে ভয়েস দিই, কথা বলতে গিয়ে হয়তো বা কোনো কথায় ভুল ত্রুটি হতে পারে। যদি কথায় কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।